আমাদের সামনে একটা তালিকা আছে, যেটা প্রথম ঝলকে একটা সাধারণ ক্যালেন্ডারের মতো লাগতে পারে। লাগতেই পারে। কিন্তু এটা আসলে সারা বছরের জন্য একটা আধ্যাত্মিক যাত্রার মানচিত্র। আমরা হিন্দু পঞ্জিকার ২৪টা একাদশী তিথি নিয়ে কথা বলছি। হ্যাঁ, চলুন এই মানচিত্রটা একটু খুঁটিয়ে দেখা যাক। ঠিকই। শুরুতেই বলি, একাদশী মানে তো চান্দ্র মাসের ১১তম দিন। হ্যাঁ, এই ব্রতটা মূলত ভগবান বিষ্ণু বা কৃষ্ণের উপাসনার জন্য। কিন্তু এই যে তালিকাটা, এটা শুধু ২৪টা দিনের হিসাব নয়, মানে এটা একটা সম্পূর্ণ আধ্যাত্মিক চক্রের প্রতিচ্ছবি আর কি। তালিকাটা দেখেই প্রথমে যেটা চোখে পড়ছে সেটা হলো শুক্লপক্ষ আর কৃষ্ণপক্ষের ভাগ। শুক্লপক্ষের নামগুলো বেশ কাব্যিক লাগছে। কামদা, মোহিনী, দেবশয়নী। মোহিনী নামটা তো বিশেষ অর্থ বহন করে, তাই না? অবশ্যই। এখানে তো শুধু নামের তালিকা নেই, প্রত্যেকটা নামের পেছনে একটা গল্প আছে। ঠিক। মোহিনী আমাদের ভগবান বিষ্ণুর সেই মোহিনী অবতারের কথা মনে করিয়ে দেয়, যিনি দেবতাদের অমৃত পান করাতে এসেছিলেন। একদম। এটা আমাদের শেখায় যে এই ব্রতগুলো শুধু উপবাস নয়, এর সাথে একটা পৌরাণিক তাৎপর্যও কিন্তু জড়িয়ে আছে। প্রতি চান্দ্র মাসে চাঁদের উজ্জ্বল পর্বে একটা আর ক্ষীণ পর্বে একটা, এই কাঠামোটা একটা নিয়মিত আধ্যাত্মিক অভ্যাসের কথা বলে। শুক্লপক্ষের কথা তো হলো, কিন্তু কৃষ্ণপক্ষের একাদশীগুলোরও তো নিজস্ব একটা মেজাজ আছে, তাই না? আছে তো। যেমন ধরুন বরুথিনী, যোগিনী বা এই যে পাপমোচনী নামটা বেশ সরাসরি। পাপমোচনী নামটি বেশ প্রতীকী। এর আক্ষরিক অর্থ হল পাপ মোচনকারী। আচ্ছা। এর ব্রতকথায় এমন এক ঋষির গল্প আছে যিনি অভিশাপ থেকে মুক্তি পেয়েছিলেন। এটা আমাদের বোঝায় যে এই ব্রত আধ্যাত্মিক শুদ্ধিকরণের একটা সুযোগ। মানে কৃষ্ণপক্ষের তিথিগুলো ইন্ট্রোস্পেকশন বা আত্মবিশ্লেষণের উপর বেশি জোর দেয়। ঠিক ধরেছেন। এখানে তালিকার বাইরেও কিছু বিশেষ তথ্য দেওয়া আছে দেখছি। যেমন নির্জলা একাদশীকে বলা হচ্ছে সবচেয়ে কঠোর ব্রত। এটা কেন? কারণ এই ব্রতটা জল পান না করে পালন করা হয়, তাই এর নাম নির্জলা। ও আচ্ছা। বলা হয় একটা নির্জলা একাদশী পালন করলে নাকি বছরের বাকি সব একাদশীর ফল পাওয়া যায়। দারুণ তো। আবার দেখুন, বৈকুণ্ঠ একাদশীর উল্লেখ আছে, যেটা দক্ষিণ ভারতে বিশাল আকারে পালিত হয়। এটাই ব্রতের আঞ্চলিক বৈচিত্র্য আর সংস্কৃতির সঙ্গে তার গভীর সংযোগটা তুলে ধরে। আরেকটা ব্যাপার আমার কাছে খুব আকর্ষণীয় লাগছে, সেটা হলো অলি মাসের উল্লেখ। হ্যাঁ, ওটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। তার মানে আমাদের আধ্যাত্মিক ক্যালেন্ডারও মহাজাগতিক নিয়মের সাথে তাল মিলিয়ে চলে। এটা তো অসাধারণ। একদম। প্রতি প্রায় ৩ বছর অন্তর যখন একটা অতিরিক্ত মাস বা মলমাস আসে, তখন ক্যালেন্ডারে দুটো অতিরিক্ত একাদশী যোগ হয়, পদ্মমিনী আর পরমা। তার মানে এটা জ্যোতির্বিজ্ঞানের গণনার উপরেও নির্ভরশীল। অবশ্যই। এটা প্রমাণ করে যে এই আধ্যাত্মিক ব্যবস্থাটা কতটা সুসংহত। এটা নিছক কোনো অন্ধবিশ্বাস নয়, এর একটা বৈজ্ঞানিক ভিত্তিও রয়েছে। তাহলে সব মিলিয়ে আমরা যা পেলাম তা হলো বছরে ২৪টি একাদশীর একটি সুনির্দিষ্ট চক্র। হ্যাঁ, যা আমাদের আধ্যাত্মিক যাত্রাকে পথ দেখায়। আর তার সাথে অধিমাসের জন্য আরও দুটো অতিরিক্ত তিথি। এটা শুধু একটা তালিকা নয়, বরং একটা সম্পূর্ণ ব্যবস্থা। হ্যাঁ, এটি একটি সম্পূর্ণ বার্ষিক আধ্যাত্মিক ভ্রমণ বলা যেতে পারে। ঠিক। এই আলোচনা শেষে একটা প্রশ্ন মাথায় আসছে। আমরা তো শুধু কয়েকটা নামের অর্থ আর কাঠামো নিয়ে কথা বললাম, কিন্তু প্রতিটি একাদশীর পেছনে যে স্বতন্ত্র পৌরাণিক কাহিনী বা ব্রতকথা লুকিয়ে আছে, সেগুলো জানলে এই বার্ষিক যাত্রাটা হয়তো আরও অনেক বেশি গভীর আর অর্থবহ হয়ে উঠবে, তাই না?